ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। লেডিস এন্ড জেন্টলম্যান, আজ আমরা একটা বিখ্যাত কবিতা নিয়ে আলোচনা করব। ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তো আজকের লেকচারটা যেভাবে অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে প্রথমে কি ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েট, কি ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েম, এটা দ্বিতীয় নম্বরে থাকবে। তৃতীয় নম্বরে থাকবে হচ্ছে ট্রান্সলেশন অ্যান্ড অ্যানালাইসিস, অ্যান্ড ফাইনালি ফিগার্স অফ স্পিচের উপরে কিছু কথা থাকবে। তো চলো শুরু করি। কি ইনফরমেশন অ্যাবাউট ম্যাথিউ আর্নল্ড। ফার্স্ট অফ অল ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশনটা জেনে নিই। ম্যাথিউ আর্নল্ডের লাইফ ডিউরেশন হচ্ছে 1822 সাল থেকে 1888 সাল পর্যন্ত। ম্যাথিউ আর্নল্ডের লিটারারি ক্যারিয়ারটা 20 বছর স্থায়ী ছিল। ম্যাথিউ আর্নল্ডের কিছু বিখ্যাত কবিতার নাম হচ্ছে দ্য স্কলার জিপসি, থিওসিস আর ডোভার বিচ, যেটা আজকে আমরা আলোচনা করছি, অ্যান্ড রাগবি চ্যাপেল। রাগবি চ্যাপেল এই কবিতাটা ম্যাথিউ আর্নল্ড তার পিতার মৃত্যুর পরে তার পিতাকে স্মরণ করার জন্য এই কবিতাটা লিখেছিল। ম্যাথিউ আর্নল্ড কিন্তু সনেটও লিখেছে। তার একটা বিখ্যাত সনেট হচ্ছে টু এ ফ্রেন্ড। তিনি কিন্তু ট্র্যাজেডিও লিখেছেন। তার একটা ট্র্যাজেডির রেফারেন্স পাওয়া যায়, সেই ট্র্যাজেডিটার নাম হচ্ছে মিরফ, যেটা 1858-এ লেখা হয়। ম্যাথিউ আর্নল্ড লিটারারি এবং কালচারাল ক্রিটিক হিসেবে খুবই বিখ্যাত। তার লিটারারি ক্রিটিসিজমের মধ্যে সবচেয়ে বিখ্যাত গ্রন্থ যেটা, সেটা হচ্ছে দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো গাইস, এই কবিতাটা বোঝার জন্য ম্যাথিউ আর্নল্ডের ওয়াইফের নাম তোমাদের জানা দরকার, এবং ম্যাথিউ আর্নল্ড কত সালে বিয়ে করেছিল সেটাও জানা দরকার। ম্যাথিউ আর্নল্ডের ওয়াইফের নাম হচ্ছে ফ্রান্সিস লুসি। ম্যাথিউ আর্নল্ড 1851 সালে ফ্রান্সিস লুসিকে বিয়ে করেন। তো ম্যাথিউ আর্নল্ডের পোয়েটিক থিওরি যেটা, সেটা হচ্ছে পোয়েট্রি ইজ দ্য প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ and application of powerful ideas. সো এই কি ইনফরমেশন থেকে আমরা বুঝতে পারছি যে ম্যাথিউ আর্নল্ড হচ্ছে পোয়েট ক্রিটিক। অ্যান্ড ওয়ান থিং মোর, ম্যাথিউ আর্নল্ডকে ইংরেজি সাহিত্যের আমরা প্রথম পোয়েট ক্রিটিক বলতে পারি। এবার চলো জেনে নিই কি ইনফরমেশন অ্যাবাউট দ্য পোয়েম ডোভার বিচ। ডোভার বিচ এই কবিতাটা লেখা হয়েছিল 1851 সালে। কারণ এই কবিতাটা ম্যাথিউ আর্নল্ড হানিমুনে গিয়ে লিখেছিলেন। এই কবিতাটা প্রথম পাবলিশ করা হয় 1867-এ। এই কবিতাটার জনরা হচ্ছে, বা এই কবিতাটা কি ধরনের কবিতা সেটা যদি আমরা বলি, তাহলে হচ্ছে ড্রামাটিক মনোলগ। এবং এই কবিতার মধ্যে রিপ্রেজেন্টেটিভ কোয়ালিটি রয়েছে। ভিক্টোরিয়ান পিরিয়ডের যে রিপ্রেজেন্টেটিভ কোয়ালিটি বা যে ফিচার্স, সেই ফিচার্স গুলো এই কবিতাটার মধ্যে পাওয়া যায়। এই কবিতাটার সাবজেক্ট ম্যাটার হচ্ছে লস অফ রিলিজিয়াস ফেথ, frustration and hopelessness of the modern chaotic world. তো গাইস, ম্যাথিউ আর্নল্ড একটা টার্ম প্রতিষ্ঠিত করেছিল, এবং নেচার সম্পর্কে তার যে একটা মতামত বা তার দৃষ্টিভঙ্গি সেটাও জানা দরকার। ম্যাথিউ আর্নল্ড যে টার্মটা প্রতিষ্ঠিত করেছিল, সেই টার্মটার নাম হচ্ছে টাচিস্টন মেথড। টাচিস্টন মেথড নিয়ে এখন বিস্তারিত কথা বলার সময় নেই। তো টাচিস্টন মেথডটা আসলে কিসের জন্য ম্যাথিউ আর্নল্ড ব্যবহার করেছিল, সেটা হচ্ছে ক্লাসিক এবং নন ক্লাসিক পোয়েট নির্ধারণ করার জন্য। ম্যাথিউ আর্নল্ডের নেচারের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের মতো হিলিং পাওয়ার অফ নেচার। এই নীতিতে ম্যাথিউ আর্নল্ড বিশ্বাস করে। তবে ম্যাথিউ আর্নল্ড কিন্তু কখনো প্যান্থেইজম এই থিওরিটাকে ফলো করে। ম্যাথিউ আর্নল্ডের আরেকটা দৃষ্টিভঙ্গি নেচারের প্রতি, যেটা হচ্ছে সেনজুয়াস কোয়ালিটি অফ নেচার অর পিক্টোরিয়াল কোয়ালিটি অফ নেচার। পিক্টোরিয়াল কোয়ালিটি অফ নেচার বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে সেনজুয়াসনেস বলতে জন কিটসের প্রভাব ছিল ম্যাথিউ আর্নল্ডের উপরে। তো গাইস, এই হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের নেচারের প্রতি দৃষ্টিভঙ্গি। তো এবার আলোচনা শুরু করার পূর্বে ডোভার এই স্থানটা সম্পর্কে তোমাদের জানা প্রয়োজন। ডোভার একটা ডিস্ট্রিক্টের নাম ইংল্যান্ডের, আর এই ডোভার এই ডিস্ট্রিক্টটা অবস্থিত হচ্ছে সাউথ ইস্ট ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। কেন্ট বিভাগের একটা ডিস্ট্রিক্ট হচ্ছে ডোভার, আর কেন্ট বিভাগের আরেকটা বিখ্যাত ডিস্ট্রিক্ট যেটা, সেটার নাম হচ্ছে ক্যান্টারবারি। জিওফ্রে চসার যে ক্যান্টারবারি টেলস লিখেছিল, সেই ক্যান্টারবারি টেলসের ক্যান্টারবারি হচ্ছে আরো একটা বিখ্যাত ডিস্ট্রিক্ট। তো গাইস, লন্ডন থেকে ডোভারের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, আর ডোভার থেকে ইংলিশ চ্যানেলের ন্যারো পার্টটা দেখা যায়। আর সেই বিষয়টাই ম্যাথিউ আর্নল্ড এখানে এই ডোভার বিচে হানিমুন করতে গিয়ে এই কবিতাটা লিখে তুলে ধরেছেন। সো দিস টাইম উইল ট্রান্সলেট এন্ড অ্যানালাইসিস দ্য পোয়েম ইন ডিটেইল। দেখো কবিতাটা কিভাবে শুরু হচ্ছে। কবিতাটা শুরু হচ্ছে পিক্টোরিয়াল ডেসক্রিপশন অফ নেচার, এটার মাধ্যমে কবিতাটা শুরু হচ্ছে। তো ম্যাথিউ আর্নল্ড কবিতার শুরুটা কিভাবে করছে, দ্য সি ইজ কাম টুনাইট, আজ রাতে সমুদ্র শান্ত। কাম মানে শান্ত। দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস। দ্য টাইড ইজ ফুল। টাইড মানে কি? টাইড মানে হচ্ছে স্রোত। স্রোতটা কি? পরিপূর্ণ। দ্য মুন লাইজ ফেয়ার, আর চাঁদ পরিপূর্ণ চাঁদ। তাহলে
আমরা জানি যে সামুদ্রিক যে বিষয় জোয়ার ভাটার সাথে চাঁদের খুব সম্পর্ক আছে, সেটা পরিপূর্ণভাবে তার ডেসক্রিপশনের মাধ্যমে শুরু করছে। আপন দ্য স্ট্রেটস, আপন দ্য স্ট্রেটস মানে প্রণালীর উপরে। এখানে স্ট্রেটস প্রণালী বলতে যেটা যে প্রণালীটা ইংল্যান্ড এবং ফ্রান্সকে বিভক্ত করেছে, সেই প্রণালীর উপরে চাঁদের আলো পড়ছে, সুন্দর চাঁদের আলো, আর সমুদ্রের ঢেউ হচ্ছে পরিপূর্ণ। On the French coast, the light gleams and is gone. কবি সর্বপ্রথমে ফরাসি উপকূলের দিকে তাকাচ্ছে। On the French coast মানে ফরাসি উপকূলে, the light gleams, লাইট গ্লিমস বলতে আলো খুব চকচকে আলো, and is gone কিন্তু একটু পরে এই আলোটা চলে যাচ্ছে। The cliffs of England stand, কিন্তু কবি বলছে যে ক্লিফস অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, চূড়াগুলো দাঁড়িয়ে আছে, পাহাড়ের চূড়াগুলো দেখা যাচ্ছে। গ্লিমারিং এন্ড ভাস্ট, আর এই চূড়াগুলো খুব চকচক করছে চাঁদের আলোতে এবং এগুলোকে খুব বিস্তৃত মনে হচ্ছে, বিশাল মনে হচ্ছে। আউট ইন দ্য ট্র্যাঙ্কুয়াল বে, তো আউট ইন দ্য ট্র্যাঙ্কুয়াল বে মানে একবারে শান্ত এই উপসাগরে বা সাগরের মধ্যে। আউট ইন মানে ভেতরে বা মধ্যে, এগুলো মনে হচ্ছে যে একটা রিফ্লেকশন হচ্ছে এই ক্লিপস গুলো। তো একটা কথা বলে রাখি, ম্যাথিউ আর্নল্ড কবিতার ইন্ট্রোডাকশনের জন্য বেশি সময় নিয়ে থাকে, কারণ তার ইন্ট্রোডাকশন গুলো খুবই চমৎকার। তো এই এতক্ষণ পর্যন্ত পড়ার পরে আমরা কিন্তু বুঝতে পারছি না এটা ড্রামাটিক মনোলগ কিনা, কারণ আমরা জানি ড্রামাটিক মনোলগ মানে সাইলেন্ট লিসেনার থাকবে, কিন্তু এখানে সাইলেন্ট লিসেনার এখনো আমরা পাচ্ছি না, বাট এখন আমরা পাবো। কাম টু দ্য উইন্ডো, কাম টু দ্য উইন্ডো, সুইট ইজ দ্য নাইট এয়ার। তো এবার বলছে কাম টু দ্য উইন্ডো, যখন কাম টু দ্য উইন্ডো বলছে মানে কি জানালার কাছে আসো, এটা থেকে আমরা কি বুঝতে পারছি যে কাউকে জানালার কাছে আসতে বলা হচ্ছে। আর এখানে কাউকে বলতে ক্রিটিকদের মতামত হচ্ছে তার ওয়াইফ ফ্রান্সিস লুসি, তার সাথে সে ডোভারের একটা হোটেলে ছিল, আর সেই হোটেলের রুমের থেকে জানালা দিয়ে সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখছে। এরপরে কি বলছে, সুইট ইজ দ্য নাইট এয়ার, রাতের বাতাস কত সুন্দর। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, বলছে কি যে ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে, স্প্রে বলতে এখানে যে ঝলক দিচ্ছে, যে চাঁদের আলোর ঝলকানি, সেই সারি থেকে, where যেখানে the sea meets the moon blanched land, সমুদ্র সাক্ষাৎ করে বা একত্রিত হয়েছে কোথায়, দ্য মুন ব্লাঞ্চড ল্যান্ড। মুন ব্লাঞ্চড ল্যান্ড বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে চাঁদের আলোতে, চাঁদের চকচকে আলোতে প্রকৃতির সৌন্দর্য, সেই সমভূমি যে সৌন্দর্য অর্জন করেছে, অর্থাৎ চাঁদের আলোতে যে জমি সুন্দর হয়ে গেছে সেই ভূমিকে দেখাচ্ছে। এটা ম্যাথিউ আর্নল্ডের বিউটিফুল এক্সপ্রেশন। ম্যাথিউ আর্নল্ডের এই এক্সপ্রেশনটা দ্য মুন ব্লাঞ্চড ল্যান্ড, এটা একাধিক কবিতায় আছে, স্কলার জিপসিতেও আছে এবং তার একাধিক কবিতাতে আছে। এই ফ্রেজটা দ্বারা ম্যাথিউ আর্নল্ড বেসিক্যালি প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাকে রিফ্লেক্ট করছেন। তো তার ওয়াইফকে বলছে যে দেখো প্রকৃতির লীলা দেখো, আর তারপরে কি বলছে, লিসেন, বিস্ময় ভরে বলছে, তার পার্টনারকে বলছে, তার বিলভেডকে বলছে যে শোনো, ইউ হিয়ার দ্য গ্রেটিং রোয়ার। গ্রেটিং রোর মানে হচ্ছে ভাইব্রেটিং সাউন্ড। তুমি কি শুনতে পাবে, ভাইব্রেটিং সাউন্ড শুনতে পাবে, প্রকম্পিত ঝাঁকুনির গর্জন শুনতে পাবে। কিসের ঝাঁকুনির গর্জন, অফ পিবলস, নুড়ি পাথরের। এই যে এখানে নুড়ি পাথর, পিবলস, এগুলোকে, এই পিবলস গুলোকে সিম্বল হিসাবে ব্যবহার করা হয়েছে। বেসিক্যালি এই কবিতায় পিবলসের যে সিম্বলিক মিনিং সেটা হচ্ছে হিউম্যান লাইফ আর হিউম্যান বিইংসকে কিন্তু ম্যাথিউ আর্নল্ড রিফ্লেক্ট করেছে। হুইচ দ্য ওয়েভস ড্রব্যাক অ্যান্ড ফ্লিং। ড্রব্যাক অ্যান্ড ফ্লিং মানে, ড্রব্যাক অ্যান্ড ফ্লিং বলতে যেটা বোঝানো হয় গায়ে সেটা হচ্ছে একবার এইভাবে নিয়ে যাচ্ছে আবার এইভাবে নিয়ে আসছে, মানে ঢেউ যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে। এটা দ্বারা ম্যাথিউ আর্নল্ড যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে লুজ কন্ডিশন অফ দ্য পিপলস, কোনো লিবার্টি নাই, কোনো স্বাধীনতা নাই, chaotic situation কে বুঝিয়েছে। At their return up the high strength, বলছে তাদের ফিরে আসার সময়, দেয়ার বলতে পার্সনিফিকেশন করা হয়েছে ফেবলস গুলোকে, আপ দ্য হাই স্ট্রেংথ, স্ট্রেংথ মানে সমুদ্র তীর, সমুদ্র তীরে ফিরে আসার সময়। বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন, বলছে এইভাবে বারবার শুরু হচ্ছে শেষ হচ্ছে, মানে তারা একবার যাচ্ছে একবার আসছে। উইথ tremulous cadence স্লো, tremulous শব্দের অর্থ হচ্ছে ভীরু, প্রকম্পিত। ক্যাডেন্স শব্দের হচ্ছে সুরের মূর্ছনা, মানে এই পাথরের টুংটাং শব্দ হচ্ছে। আর এই টুংটাং শব্দগুলোকে, এই মিউজিক্যাল কোয়ালিটিটাকে ম্যাথিউ আর্নল্ড কিন্তু কি বলছে দেখো, পরবর্তীতেই বলছে যে অ্যান্ড ব্রিং দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস ইন। আসলে এই টুংটাং শব্দগুলো আর কিছু না, এটা হচ্ছে একটা স্থায়ী দুঃখের একটা শব্দ,
স্থায়ী একটা দুঃখের শব্দ, এটা এই টুংটাং শব্দের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তাহলে ফার্স্ট স্ট্যান্ডায় যেটা রিফ্লেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে যে দ্য ইটারনাল নোট অফ স্যাডনেস ইন, দ্যাট মিনস মানুষের মধ্যে যে একটা চির অশান্তি, চির দুঃখ বিরাজ করছে, সেগুলো এখানে ম্যাথিউ আর্নল্ড রিফ্লেক্ট করছে। সফোক্লিস লং অ্যাগো হার্ড ইট অন দ্য এজিয়ান। তো সফোক্লিস লং অ্যাগো, সফোক্লিসকে এটা একটা এলিউশন। সফোক্লিস হচ্ছে একজন বিখ্যাত গ্রিক ড্রামাটিস্ট। বলছে সফোক্লিস লং অ্যাগো মানে অনেক আগে, অনেক আগে বলতে আজ থেকে 2500 বছর আগে, হার্ড ইট এটা শুনেছিল অন দ্য এজিয়ান। এজিয়ান বলতে গ্রিসের কোনো সমুদ্র সৈকতে সেও আমার মতো শুনেছিল এই নুড়ি পাথরের শব্দ, আর সেটার মাধ্যমে কি সে উপলব্ধি করেছিল? ইটারনাল নোট অফ স্যাডনেস। এখানে সফোক্লিসের রেফারেন্স দেওয়ার মিনিং হচ্ছে ম্যাথিউ আর্নল্ড এটা বোঝাতে চাচ্ছে যে সফোক্লিস যেমন মানুষের দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে তার সাহিত্যকর্ম রচনা করত, তেমনি আমিও মানুষের দুঃখ কষ্ট দুর্দশা নিয়ে সাহিত্যকর্ম রচনা করি, প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফের জন্য সাহিত্যকর্ম রচনা করি। তো এই জন্য অডিয়েন্স বা রিডারদেরকে বলা হচ্ছে সফোক্লিস যদি তোমার কাছে অ্যাকসেপ্টেড হয় তাহলে আমি কি। অ্যান্ড ইট ব্রট ইনটু হিজ মাইন্ড দ্য টার্বিড ইভেন ফ্লো, এবং এটা নিয়ে এসেছিল, ব্রট আনায়ন করেছিল, ইনটু হিজ মাইন্ড তার মনে কি নিয়ে এসেছিল? দ্য টার্বিড ইভেন ফ্লো। টার্বিড মানে কি? ঘোলাটে। ইভেন ফ্লো মানে হচ্ছে জোয়ার ভাটা, ঘোলাটে জোয়ার ভাটা নিয়ে এসেছিল। কিসের ঘোলাটে জোয়ার ভাটা? অফ হিউম্যান মিজরি, মানুষের দুর্দশার। তাহলে এই মানুষের দুর্দশার জোয়ার ভাটা বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে সফোক্লিস এমন একজন রাইটার ছিলেন যিনি মানুষের দুর্দশা নিয়ে সাহিত্যকর্ম রচনা করতেন। উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড এ থট, আর আমরাও এই শব্দের মাধ্যমে একটা চিন্তা পাই। এখানে শব্দের মাধ্যমে বলতে পেবলস, নুড়ি পাথরের শব্দের মাধ্যমে। এটা হচ্ছে মেটাফরিক এক্সপ্রেশন আর এক্সটেন্ডেড মেটাফরিক এক্সপ্রেশন, বিস্তৃত আকারে মেটাফরিক এক্সপ্রেশন করেছে এখানে ম্যাথিউ আর্নল্ড, যেটার মাধ্যমে বোঝাচ্ছে যে সফোক্লিস এবং আমার মধ্যে সিমিলারিটি আছে। সফোক্লিস যেমন মানুষের দুঃখটা বুঝেছিল, তেমনি আমিও মানুষের দুঃখটা বুঝেছি। হিয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি, আর এটা শুনে বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি বলছে সেই দূরবর্তী উত্তরের সমুদ্র দ্বারা। এখানে দূরবর্তী উত্তরের সমুদ্র দ্বারা বলতে বেসিক্যালি এই অ্যালিউশনের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে ফ্রম টাইম ইমেমোরিয়াল, স্মরণতীত কাল থেকেই মানুষ সমাজে দুঃখ দুর্দশা বিরাজমান ছিল, আর মডার্ন যুগে এটা এসে আরো বেশি হয়ে গিয়েছে, ক্যাওটিক হয়ে গিয়েছে। নেক্সট কি বলছে দেখো, দ্য সি অফ ফেথ ওয়াজ ওয়ান্স টু অ্যাট দ্য ফুল অ্যান্ড রাউন্ড আর্টস শো lay like the folds of a bright girdle furled. The sea of faith, বিশ্বাসের সমুদ্র। এখানে এই বিশ্বাসের সমুদ্র এটা হচ্ছে সেন্ট্রাল ফ্রেজ অফ দ্য পোয়েম। রিলিজিয়াস ফেথটাকে রিফ্লেক্ট করছে। এটা দ্বারা ম্যাথিউ আর্নল্ড একটা মেটাফর ব্যবহার করছে, এক্সটেন্ডেড মেটাফর। সেটা বলছে যে বিশ্বাসের সমুদ্র ওয়াজ ওয়ান্স, একসময় ছিল, টু একসময় ছিল, এট দ্য ফুল পরিপূর্ণ ছিল, and round our shore lay like the folds of a bright girdle furled. আর এটা কি বোঝাচ্ছে যে এটা রাউন্ড আর্থ শোর লেই মানে সারা পৃথিবীতেই। এখানে আর্থ শোর মানে কি? পৃথিবীর যে কিনারা, পৃথিবীর যে ধার, দ্যাট মিনস এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা সময় ছিল যখন বিশ্বাস পরিপূর্ণভাবে ছিল। আর তখন এটা কেমন ছিল? লাইক দ্য ফলস অফ এ ব্রাইট girdle furled। তাহলে এখানে দেখো যে এইটা যে ব্রাইট মানে উজ্জ্বল, girdle furled মানে হচ্ছে একটা ভাঁজ করা পশম বা চামড়ার কোনো ড্রেসকে, ইমেজকে রিফ্লেক্ট করছে। তো শীতের দিনে তুমি যদি একটা চামড়ার পোশাক পরো ভাঁজ করা, তখন তার মধ্যে তুমি কি থাকবে? গরম থাকবে, অনেক আরাম পাবে। তেমনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ, যখন তুমি বিশ্বাসটা পরিপূর্ণ থাকবে তখন কিন্তু তুমি ধর্মের সুশীতল ছায়াতলে নিজের জীবনটাকে সুন্দর করতে পারবে। এখানে দেখো এই কবিতাটা পড়ানোর সময় আমার এক স্টুডেন্ট একটা ইভ্যালুয়েট করেছিল যে ম্যাথিউ আর্নল্ড এতটাই মানে তার সুদূর প্রসারী জ্ঞান রাখে যে তার মৃত্যুর কিন্তু কিছু বছর পরেই প্রথম বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল। এটার কারণ কি? লস অফ ফেথ, লস অফ লাভ, এই বিষয়গুলো। সো এটা কিন্তু একটা জিনিয়াস ইভ্যালুয়েশন, ঠিক আছে? তো যাই হোক, এখানে রিলিজিয়াস লসের ফলে মানুষের লাইফটা যে ক্যাওটিক হয় সেটাকে রিফ্লেক্ট করা হচ্ছে। এবার বর্তমানে কি বলছে? বাট নাও আই অনলি হিয়ার
কিন্তু এখন আমি শুধু শুনি, কি শুনি? ইটস মেলানকলি লং উইডোরিং রোয়ার। বলছে আমি শুধু বিষাদ শুনি, দীর্ঘ গর্জনের প্রত্যাহার শুনি, রিট্রিটিং, বারবার বারবার শুধু গর্জন আর গর্জন। টু দ্য ব্রেথ অফ দ্য নাইট উইন্ড, এই আজকের রাতের যে বাতাস, সেই বাতাসের নিঃশ্বাসে আমি শুধু মানুষের দুঃখ, কষ্ট, দুর্দশা আর বিশ্বাসের ঘাটতিরই একটা শব্দ শুনতে পাচ্ছি। ডাউন দ্য ভ্যাস্ট এজেস ড্রিয়ার। বলছে ওই যে আবার ইংলিশ চ্যানেলের দিকে বা ফ্রান্সের উপকূলের দিকে সে দেখাচ্ছে যে ওই প্রান্তগুলোতে শুধু নিরানন্দ আর নিরানন্দ, তার মানে এক দেশের সাথে আরেক দেশের কোনো মিল নাই। অ্যান্ড নেকেড সিঙ্গলস অফ দ্য ওয়ার্ল্ড। সিঙ্গলস বলতে এখানে নেকেড বলতে উন্মুক্ত, আর সিঙ্গলস মানে হচ্ছে নুড়ি পাথরের দল অফ দ্য ওয়ার্ল্ড। দেখবেন সারা পৃথিবীতে শুধু এখন নুড়ি পাথরের দল। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নুড়ি পাথরের দল মানে কি, নুড়ি পাথরগুলো কি ঢেউয়ের সাথে সাথে পাওয়ার অপারেশনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, আবার চলে যাচ্ছে। এদের জীবনে যেমন কোনো স্বাধীনতা নাই, কোনো আনন্দ নাই, তেমনি মানুষের জীবনে কোনো স্বাধীনতা আনন্দ নাই। এরপরে কি বোঝাচ্ছে? এই লাস্ট স্ট্যান্ডাতে ম্যাথিউ আর্নল্ড তার প্রিয়তমকে ডিরেক্টলি একেবারে সরাসরি পরিচয় করে দিচ্ছে। বলছে লাভ লেট আস বি ট্রু। বলছে ভালোবাসা সত্য হও, আমাদের ভালোবাসাটা যেন সত্য হয়। টু ওয়ান আনাদার, একজন আরেকজনের। তার মানে আজকে ভালোবাসার সত্যতা এই পৃথিবীতে নাই। এই জন্য বলছে যে তার প্রেমিকাকে বলছে, এবং এই ভালোবাসাটা কিন্তু হিউম্যান লাভকেও বেসিক্যালি কিন্তু রিফ্লেক্ট করে থাকে এক্সটেন্ডেড ফর্মে। ফর দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর জন্য, which seems to lie before us like a land of dreams। সে সাজেশন করছে এই পৃথিবীটা হচ্ছে একটা মোহমায়ার পৃথিবী, লাইক এ ল্যান্ড অফ ড্রিমস, একটা ইলিউসিভ পৃথিবী, মোহমায়াতে পরিপূর্ণ পৃথিবী। আর এই পৃথিবীটা কেমন তার ব্যাখ্যা দিছে দেখো, সো ভ্যারিয়াস, এটা বৈচিত্র্যময়, সো বিউটিফুল, এটা অত্যন্ত সুন্দর, সো নিউ, এটা অত্যন্ত নতুন। কিন্তু প্রবলেম কি? had really neither joy, কিন্তু এই পৃথিবীতে প্রকৃতপক্ষে কোনো আনন্দ নাই, nor love, কোনো প্রকৃত ভালোবাসা নাই, nor light, কোনো আলো নাই, nor certitude, কোনো নিশ্চয়তা নাই, nor peace, কোনো শান্তি নাই, nor help for pain, কোনো মানবতা নাই। বর্তমানে ভিক্টোরিয়ান পিরিয়ডে ইংল্যান্ডের পরিস্থিতিটাকে রিফ্লেক্ট করছে। nor help for pain, কোনো মানবতা নাই, মানুষ আর্তনাদ করছে কিন্তু তাকে সাহায্য করার বেসিক্যালি কেউ নেই। এবার বলছে and we are here as on a darkling plain। এবার বলছে আমরা এখানে, এখানে আমরা বলতে যেটা এই উই দ্বারা ম্যাথিউ আর্নল্ড এখানে পুরো বিশ্ববাসীকেই তার লিসেনার বানিয়ে দিয়েছে। বলছে আমরা এখানে এই পৃথিবীতে কি অবস্থায় আছি? on a darkling plain, একটা অন্ধকারাচ্ছন্ন সমভূমিতে আছি। মানে আমাদের এই পৃথিবীটা আসলে একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। কি জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে? কারণ এখানে প্রকৃত ভালোবাসা নাই, প্রকৃত আলো নাই, প্রকৃত শান্তি নাই, প্রকৃত মানবতা নাই। তাহলে যে পৃথিবীতে প্রকৃত শান্তি নাই, ভালোবাসা নাই, মানবতা নাই, সেই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন। আর লাস্ট দুই লাইনের মাধ্যমে তিনি যে কনক্লুশনটা দিয়েছেন সেটা ল্যান্ডমার্ক কনক্লুশন। এটা কেমন দেখো, swept with confused alarms of struggle and flight। তাহলে আমরা কিসের অ্যালার্মের মাধ্যমে বিভ্রান্ত? অফ স্ট্রাগল এন্ড ফ্লাইট, আমরা শুধুমাত্র বিভ্রান্ত হয়েছি সংগ্রাম এবং উন্নয়নের জন্য। আমরা শুধু বস্তুবাদী চিন্তা চেতনায় কি হয়ে আছি? বিভ্রান্ত হয়ে আছি। আর এই বিভ্রান্তটা কেমন? where ignorant armies clash by night, যেখানে অজ্ঞ সৈনিকেরা অন্ধকারে, রাতের অন্ধকারে ক্ল্যাশ, সংঘর্ষ করছে, মারামারি করছে। তো এই ইমেজটাকে গাইস তোমাদেরকে বোঝানোর জন্য আমি একটা সুন্দর দৃষ্টান্ত দিই। মনে করো যদি অন্ধকারে 20-40 জন দুই পার্টির লোককে মারামারি লাগাইতে হয়, কোনো আলো নাই, কেউ কাউকে দেখতে পাবে না, তো শত্রুকে মারবে না বন্ধুকে মারবে? সে কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তো অনুরূপভাবে পৃথিবীর পরিবেশটা এরকম হয়ে গেছে, ঘোলাটে হয়ে গিয়েছে। তো এটা টেক্সট পড়ার জন্য, বাংলায় ট্রান্সলেটেড সহ টেক্সট পড়ার জন্য makeyourexam.com ভিজিট করো, আর ইংরেজিতে পড়ার জন্য সামারি সহ তোমার লিটারেচার এক্সপ্রেস ভিজিট করো, এবং ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কটাও তোমরা পাবে। আই হোপ তোমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গিয়েছে। নেক্সট লেকচারে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।